এমন কি হয়ে গেল, মানে আমি বলছি এমন কি হয়ে গেল যাতে তৃণমূল কংগ্রেসের দলের সেই যে খরগোশ একটা রয়েছে, জাদুকর যেরকম টুপি থেকে খরগোশ বের করে দেখায়, সেইভাবে তৃণমূল কংগ্রেস যে খরগোশকে বারবার টুপি থেকে বের করে দেখায় ফিরহাদ হাকিম, তার প্রতি দল হঠাৎ এত রেগে গেল কেন? না মানে তৃণমূল কংগ্রেস ওই যে টুপি থেকে বার করে বারবার ফিরহাদ হাকিমকে দেখিয়ে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু মুসলিম মানুষজন রয়েছেন তাদেরকে দেখান এবং বলেন যে দেখো দেখো আমরা মুসলিমদের কত ভালোবাসি, আমাদের কাছে ফিরহাদ হাকিম রয়েছেন। আবার টুপি থেকে ফিরহাদ হাকিমকে বের করে বলেন দেখো দেখো আমাদের দলে কত ধর্মনিরপেক্ষ মানুষ রয়েছেন যার নামের পেছনে হাকিম থাকলেও তিনি দুর্গাপুজো করেন। আবার কখনো টুপি থেকে ফিরহাদ হাকিমকে বের করে বলেন যে দেখো দেখো আমরা মুসলিমদের জন্য কত উন্নয়নমূলক কাজকর্ম করছি, আমাদের দলে ফিরহাদ হাকিম রয়েছেন। তো সেই খরগোশ কি এমন করলো যাতে দল এত রেগে গেল? এবং দলের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে না না বস, উনি যা সব কথাবার্তা বলেছেন এসবের মধ্যে আমরা বিন্দু মাত্র নেই। এমনকি তৃণমূল কংগ্রেসকে ক্ল্যারিফিকেশন দিয়ে পরিষ্কার করে লিখে দিতে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি দায়বদ্ধ রয়েছি। তারই সঙ্গে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি খুব রেগে গেছেন ফিরহাদ হাকিমের কথায়। তারই সঙ্গে তৃণমূলকে আবার কথাও বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সামাজিক গঠন ক্ষতির মুখে পড়তে পারে, বিপদের মুখে পড়তে পারে, এমন মন্তব্য যদি কেউ করেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। না মানে ব্যাপারটা কি এমন বলে ফেলেছেন ফিরহাদ হাকিম যে কারণে এত রাগ এখন? এর আগেও তো নানা রকম মন্তব্য করে অনেকেই পার পেয়ে গেছেন, ফিরহাদ হাকিম নিজেও পার পেয়ে গেছেন। তাহলে এইবার কেন এত রাগ? কেন বলে দিতে হচ্ছে যে না না এই খরগোশ যা বলেছে তার সঙ্গে আমরা মোটেই নেই? কথায় যাওয়ার আগে একটু বরং শুনে নেওয়া যাক যে ফিরহাদ হাকিম কি বলেছেন। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। आज भी कलकत्ता हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? এইটুকু? আহারে, এতে তো ঠিক আছে বিজেপির রাগ হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাগের কারণ কি? আগেই যেটা বললাম, তৃণমূলের এদো ছেদো নেতারা তো এর আগে নানা রকম মন্তব্য করেছেন, এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্যও করেছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু অনেক নেতারা। তাতে তৃণমূলের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তারা তো বারবারই পার পেয়ে গেছেন। আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, তাদের কথা বলুন, কিংবা আপনি হুমায়ুন কবিরের কথা বলুন। না না, আইপিএস হুমায়ুন কবিরের কথা আমি বলছি না, যিনি আইপিএস নন সেই হুমায়ুন কবির, তারাও তো এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। শেখ শাহজাহানের কথা ভুলে গেছেন কি? সন্দেশখালি পুরোটাই ভুলে গেছেন না একটু একটু মনে আছে? তো এই যে নানা রকম বক্তব্য এর আগেও সামনে রেখেছেন তারা, কই তখন তো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। মানে এই ধর্মনিরপেক্ষতার কথা বারবারই বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার চাদর টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা বারবারই দেখেছি যে এই সমস্ত নেতারা ধর্মনিরপেক্ষতার কথা যাই বলুন না কেন, জীবনে যাই করুন না কেন, নিজের ভোট ব্যাংকের সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমি তো তোমাদেরই লোক, আমাদের দিকে তাকালে আমরাও ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে দেখিয়ে দেবো আমাদের শক্তি কি, এই সমস্ত কথা বলেই গেছেন। রাজনীতিতে এই ধর্মনিরপেক্ষতা না একটা চাদরের মতো ঢেকে দেওয়া হয়, ধর্মনিরপেক্ষতার চাদর দিয়ে, যাতে ভেতরে কি হচ্ছে ভূতের নাচন সেইটা দেখা না যায়।
এর উদাহরণ আপনি উল্টো দিকেও পেয়ে যাবেন। আপনি দেখুন শুভেন্দু অধিকারী, একসময় তিনি ইফতার পার্টিতে যেতেন, ধর্মনিরপেক্ষ ছিলেন, এখন উনি বলেন মুসলিমদের একটা ভোটও আমার চাই না, হিন্দু ভাইয়েরা কি আমাকে একটা ভোট দেবেন না? না না, রেগে যাবেন না, আমি কন্ট্রাস্টটা বোঝানোর জন্য বলছি যে রাজনীতিতে ধর্মনিরপেক্ষতাকে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কখনো কাছে টেনে নেওয়া হয়, আবার কখনো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আরে বাবা, রেগে যাবেন না। শুভেন্দুবাবু নিজের সমালোচনা শুনে নিজেও এত রেগে যান না যতটা না তার চেলা চামুন্ডারা রেগে যান, চিৎকার চেঁচামেচি করেন। যাই হোক, মূল কথায় ফিরে আসি। ফিরহাদ হাকিম এই প্রথম এরকম সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তা তো নয়, এর আগেও তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং এর আগের যে বক্তব্য সেটা আরও বেশি সাংঘাতিক ছিল। অভিযোগ ছিল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে তিনি বলেছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে আল্লাহ তাআলাকে খুশি করা হবে, ইসলাম ধর্মাবলম্বী নন তাদের মধ্যে ছড়াতে হবে। এবং শুধু এখানেই তিনি থেমে যাননি, যে ভিডিওতে বলা হচ্ছে যে ফিরহাদ হাকিম এই কথাগুলো বলেছেন সেখানেই শোনা যাচ্ছে যে এরপরে তিনি বলেছেন শক্তিশালী মনে হয় যখন দেখি সবাই এখানে টুপি পরে আছেন, হাজার হাজার মানুষ বসে আছেন, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে যেখানে কেউ কোনোদিন আমাদের দমাতে পারবে না। তাহলে এই অভিযোগ যখন উঠেছিল, যখন ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের কথা সামনে উঠে এসেছিল, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? তখন কোনো রাগ দেখানো হয়েছিল? ফিরহাদ হাকিমকে সতর্ক করা হয়েছিল যে এরকম কথা তুমি বলতে পারো না, এই ধরনের সাম্প্রদায়িক কথা তুমি বলবে না? আজ হঠাৎ 20 মিনিটের একটা বক্তব্য থেকে 2 মিনিটের কথা তুলে এনে প্রচন্ড রাগ দেখানো হচ্ছে, না না আমরা খুব রেগে গেছি, ফিরহাদ হাকিম যে কথা বলেছে তার সঙ্গে আমরা একেবারে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই এটাকে সমর্থন করেন না, তৃণমূল কংগ্রেস তো এর মধ্যে একেবারেই নেই, যাও ভাই, এই তোমার কথায় আমাদের মোটেই সায় নাই। কিন্তু কথাটা হচ্ছে এবারেও হয়তো ফিরহাদ হাকিম পার পেয়ে যেতেন এই ধরনের কথা বলে। এত রাগ, এত কঠোর পদক্ষেপের কথা তৃণমূলের তরফ থেকে এসব কিছুই হয়তো বলা হতো না যদি না এখন একটা বিশেষ সময় হতো এবং বেশ কিছু গ্রহ নক্ষত্র একেবারে একসঙ্গে এসে দাঁড়াতো। যেমন তৃণমূলের তরফ থেকে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরোধিতা করা বা রাগ দেখানোর পেছনে একটা বড় কারণ হতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যেখানে আপনারা জানেন যে সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন উঠছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অত্যাচারের কথা সামনে উঠে আসছে, সংবাদ মাধ্যমে বেশ কিছু জায়গায় আবার মুচমুচে করে সেগুলো পরিবেশনও করা হচ্ছে, তারই সঙ্গে অনেক অভিযোগ উঠে আসছে এবং বাংলাদেশের যে সংখ্যাগুরু মুসলিমরা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না, প্রতিবাদ করছেন না, এই নিয়েও নানা রকম প্রশ্ন উঠে আসছে, নানা রকম কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে, যেখানে ঠিক পাশের বাড়িতে প্রতিবেশীর জায়গায় এই ধরনের ঘটনা যেখানে হিন্দু মুসলিম নিয়ে ঘটছে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হচ্ছে, একটা রাগ তৈরি হচ্ছে। অবশ্যই বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে সেটার ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। বিজেপি, আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিজেপিকে বারবারই দেখা গেছে যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেই নিয়ে তারা বারবার প্রতিবাদ করেছে, এটাকে আরো বেশি করে তারা সামনে রাখছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে কিনা শোনা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা অত্যাচার করছেন, এই অভিযোগ উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের কোনো নেতা যদি বলেন যে পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, এবার 50% যাওয়ার পথও পশ্চিমবঙ্গ থেকেই আমরা তৈরি করব, তাহলে সেই ভয়টা মানুষের মধ্যে আরো বেশি করে বাড়িয়ে দেওয়া যেতে পারে। সামনে আবার 2026-এ নির্বাচনও রয়েছে, তার আগে যদি কোনোভাবে একবার প্রমাণ করে দেওয়া যায় যে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পেছনে তৃণমূল কংগ্রেসেরও সায় আছে, তৃণমূল কংগ্রেসেরও অনুমোদন আছে, তাহলে নির্বাচনের আগে বিপদে পড়বে কে? তৃণমূল কংগ্রেস। আর এর পলিটিক্যাল ডিভিডেন্ড পাবে কে? বিজেপি। এবং সেই কারণেই তৃণমূলকে কিন্তু একদম এইরকম একটা সময় সামনে এসে বলে দিতে হচ্ছে যে না না বস, উনি যে কথা বলেছেন সেটা আমাদের কথা নয়, আমরা একেবারে এটাকে সমর্থন করি না। দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে পার্লামেন্ট সেশন চলছে এবং সেখানে বিজেপির কোনো সাংসদ তৃণমূলের একজন নেতা এই রকম সাম্প্রদায়িক বক্তব্য সামনে রেখেছেন এবং শুধু নেতা নন, একজন বিধায়ক এবং কলকাতার মেয়র তিনি এইরকম একটি সাম্প্রদায়িক বক্তব্য সামনে রেখেছেন। বিজেপির কোনো না কোনো সাংসদ এই কথাটা তুলে ধরতেই পারেন এবং সেখানেও যদি এই কথাটা বলা হয় যে তৃণমূলের একজন মেয়র, তৃণমূলের একজন বিধায়ক নেতা এই রকম সাম্প্রদায়িক মন্তব্য করেছেন আর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে রয়েছেন, তৃণমূল দলের তরফ থেকে কিচ্ছু বলা হচ্ছে না,
এটা যদি পার্লামেন্টে এস্টাবলিশ হয়ে যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মুহূর্তে খুব একটা ভালো কাজ হবে না। যে সময়টায় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জাতীয় স্তরের যে ইন্ডিয়া জোট, যেটা কিনা বিরোধী জোট, সেই জোটের নেত্রী হতে চাইছেন। তো মমতা ব্যানার্জির নামের মোমেন্টাম যখন আরো বেশি করে উঠছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এই বক্তব্যটা যদি সামনে উঠে আসে বিজেপির হাতে একটা হাতিয়ার হয়ে, যে দেখো এমন সাম্প্রদায়িক বক্তব্য তৃণমূলের মধ্যে থেকে একজন করছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বিন্দুমাত্র কোনো রকম কোনো রাগ, কোনো পদক্ষেপের কথা বলছেন না, তৃণমূল তার কোনো বিরোধিতা করছে না, তার মানে কি? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় সায় রয়েছে। এই জায়গা যাতে তৈরি করা না যায়, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তড়িঘড়ি এই বিরোধিতার কথা সামনে রাখা হয়েছে। কিন্তু তারপরেও বিজেপির কেউ এটাকে ন্যাশনাল লেভেলে তুলে ধরবেন না এমনটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না। তবে এই ছোটখাটো ঝামেলার জন্য বৃহত্তর ক্ষেত্রে কোনো রকম খেলা ঘেটে যাবে, সেই রিস্কটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিতে চান না। তাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমকে বলছে, যাও বন্ধু যাও, আমাকে না জ্বালাও। এর আগে তুমি যা বলেছো পার পেয়েছো, এই মুহূর্তে তোমার কথার পাশে আমরা কেউ নেই। এবার এইখানে কোথাকার জল কোথায় গড়ায় একবার দেখুন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়। অমিত মালভিয়া একটি টুইট করেছেন এবং সেখানে তিনি বলছেন, বিজেপির নেতা, আপনারা জানেন আইটি সেলের নেতা অমিত মালভিয়া, তিনি বলছেন যে ফিরহাদ হাকিম বলেছেন যে পশ্চিমবঙ্গ এবং ভারতে শিগগিরই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে। এবার এইটাকে তুলে নিয়ে আবার বিজেপির একজন সাংসদ বিষ্ণুপদ রায় তিনি বলছেন যে ফিরহাদ হাকিম কি আদৌ ভারতের লোক? তিনি এরকম কথা কি করে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক এইরকম কথা বলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে এটাই কি উদ্দেশ্য, ইসলামিক দেশ বানানো? তোমাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, ভারত হিন্দু রাষ্ট্র হবেই হবে। হিন্দু রাষ্ট্রের কথা উঠে এলো। একদিকে কেউ মুসলিম রাষ্ট্রের কথা বলছে, কেউ হিন্দু রাষ্ট্রের কথা বলছে। সংবিধানের কথা আদৌ কেউ ভাবছে? মানে সংবিধানে হিন্দু রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের কোনো কথা কি আছে? নেই। কিন্তু সংবিধানে কি আছে সেটা নিয়ে আমরা শুধুমাত্র চর্চা করব পার্লামেন্টে। পার্লামেন্টের বাইরে আমাদের যা মনে হবে আমরা সেই কথাই বলবো। এমনকি আপনি দেখুন ফিরহাদ হাকিম তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলছেন, আজও কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আমাদের মাত্র 2-4 জন বিচারপতি রয়েছেন। কেন? কারণ আমরা নিজেদের সেভাবে তৈরি করতে পারিনি যাতে বিচার দিতে পারি। আল্লাহ তাআলার রহমত ও আপনাদের মেহনত এটা পূরণ করতে পারে, তাহলেই আমরা বিচার দেওয়ার লায়েক হয়ে যাব। ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে বিচারের কথা কোথাও নেই। বিচারের ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে বা ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হবে এরকম কোনো বক্তব্য নেই। সংখ্যালঘু একজন বিচারপতি হলে তবেই তিনি সংখ্যালঘুদের বিচার দিতে পারবেন, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। কিন্তু মঞ্চের উপর দাঁড়িয়ে যখন কেউ এই কথাটা বলবেন, আরে আমাদেরই বিচারপতি হবে তবেই আমরা বিচার পাবো, কি বলো তোমরা? কেউ কি উঠে দাঁড়িয়ে বলবেন যে না কাকু আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভারতের সংবিধান বিরোধী? ব্যাপারটা কিরকম বলুন তো? অনেকদিন আগে সেই পশ্চিমবঙ্গে একজন পীরজাদা বলেছিলেন না যে গাছের সঙ্গে বেঁধে মারতে হবে, গাছের সঙ্গে বেঁধে পেটানোর নিদান দিয়েছিলেন এবং তিনি মনে হয় সেই টক শোতে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিলেন এটা জেনে যে স্বাধীন ভারতে এগুলো হয় না, ভারতের সংবিধান বিরোধী এই সমস্ত কথাবার্তা। আজ ফিরহাদ হাকিম যে কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে এটা সব থেকে আগে উঠে আসে যে একটি পাবলিক পোস্টে থেকে, প্রশাসনিক পদে থেকে একজন ব্যক্তি এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করতে পারেন না। কিন্তু সংবিধানের ধার কে ধারছে? এই মুহূর্তে ফিরহাদ হাকিম এই কথাগুলো বলেছেন, সেই নিয়ে এত চর্চা হয়েছে, তার দলের তরফ থেকে কিছু বলে দেওয়া হয়েছে যে আমরা তোমার পাশে নেই। তাই জন্য আপনার কি মনে হয় যে ফিরহাদ হাকিম খুব একেবারে পেছনে পড়ে যাবেন, তিনি একেবারে এক কোণে চলে যাবেন, কোণঠাসা হয়ে যাবেন? মনে হয় না, এটা সম্পূর্ণভাবেই একটা স্টপ গ্যাপ। কারণ আমরা যে সার্কাসে নেমেছি সেখানে সংবিধানের ধার কেউ ধারে না। ওই যে বললাম কথাটা, সংবিধানের চর্চা হবে শুধু পার্লামেন্টে, তার বাইরে আমরা যা খুশি তাই করে যাব, সংবিধানের নামে আমরা উল্টো পাল্টা কথা বলে যাব। তাই এখানেও পরিস্থিতি সেটাই হবে। এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দারুণ কোনো পদক্ষেপ নেবে এমন আশা যদি আপনি করেন তাহলে সেটা সম্পূর্ণ দুরাশা। কারণ 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফিরহাদ হাকিমকে দূরে সরিয়ে দেন তাহলে সেটা তাদের ওই নিজের খাতায় নিজে নিজে লালকালি দেওয়ার মতো পরিস্থিতি। তাই কিছু সময় যাক, দিদি আবার দেবেন স্নেহের ববিকে ডাক। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।